আসসালামু আলাইকুম পিচি বাচ্চা, কি অবস্থা সবার? আজকে আমরা পড়বো বোটানি চ্যাপ্টার 4, অণুজীবের চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে ছিল, এই কারণে এখানে প্রশ্নের পরিমাণ গত দিন যেটা চ্যাপ্টারটা আমরা দেখেছি কোষ রসায়ন, সেটার থেকে একটু বেশি। আর সেই সাথে এই চ্যাপ্টারে প্রশ্ন আসে না এমন পার্ট তো খুবই কম, কিন্তু কিছু কিছু নেগলিজেবল মানে পেজ আছে যেগুলো ইম্পর্টেন্ট না তেমন, কারণ এখান থেকে বেশি একটা কোয়েশ্চেন আসে না। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি এমসিকিউ আর জ্ঞানমূলক কোনো থাকবে। তো প্রথমে আমাদের যে টপিকটা থেকে কোয়েশ্চেন আসে সেটা হলো ভাইরাসের গঠন। ভাইরাসের গঠন কোনটা? ভাইরাসের গঠন হলো আমাদের যে একটা চ্যাপ্টারের, মানে আমাদের প্রথম দুইটা যে পেজ চ্যাপ্টারের, ওখানে বিভিন্ন বিজ্ঞানী নাম আছে, ওই পার্টটা ইম্পর্টেন্ট না। তারপরে আমরা আসি জৈব বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য, এটা থেকেও এমসিকিউ খুব বেশি একটা আসে না, যদিও মেডিকেলের জন্য একটু ইম্পর্টেন্ট কারণ ওখানে নামমূলক প্রশ্ন আসে দেখে, কিন্তু এইচএসসিতে তেমন আসে না। এরপর আছে ভাইরাসে ক্যাপসোমিয়া থাকে, ক্যাপসিড থাকে, তারপরে ডিএনএ থাকে, আরএনএ থাকে, এই যে ব্যাপারগুলো। এরপরে কোন ধরো এইচআইভি তে এই এনজাইম থাকে, অন্যটাতে অন্য এনজাইম থাকে, এই যে জিনিসগুলো এইখান থেকে কোয়েশ্চেন আসে। তারপরে গঠন অনুযায়ী আমরা যে বিভিন্ন শ্রেণী বিভাগ করেছি সেটা তো খুবই ইম্পর্টেন্ট, সব সময়ের জন্য ইম্পর্টেন্ট। ওখানে বিভিন্ন ছন্দ দিয়ে আমরা মনে রাখি, ডিগ্রি পিএইচডি করেছে বা অন্য বিভিন্ন রকম ছন্দ, যে যেভাবে মনে রাখতে পারে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। মানে এমসিকিউ এর ক্ষেত্রে এখান থেকে আসবেই তোমার, মোটামুটি বলা যায়। যেমন আমি নিজে পঁচিশে পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের একটা প্রশ্ন এসেছিল M12 কোলিফাস ভাইরাস, অ্যান্সার ছিল, কোয়েশ্চেন ভুলে গেছি, যাই হোক। তো এখান থেকে এই পার্ট থেকে কোয়েশ্চেন আসে, প্রায় 27টা এমসিকিউ আমরা ওখান থেকে পেয়েছি। জ্ঞানমূলক অনুধাবনের মধ্যে আমরা প্রায় 19টার মতো কোয়েশ্চেন পেয়েছি। এরপর আসি ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব এমন না যে সবগুলো পয়েন্ট পড়তে হয়, দুইটা বা তিনটা আছে, যেমন ব্রোকেন টিউলিপ, তারপরে খরগোশ মারার জন্য কোন ভাইরাস, এই এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া আরেকটা জিনিস এখানে বলে রাখি, কোনটা ভাইরাস ঘটিত রোগ আর কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই জিনিসটাও কিন্তু আসে বেশ। তো এটাও তোমরা, মানে ডিফারেন্সটা মাথায় রাখাটা জরুরি। এমন না যে খুব আসে, বাট আসে অনেক সময়। তো আসলে তখন যেন এটা আমরা গুলাই না ফেলি যে কোনটা কি ভাইরাস, মানে যেগুলো কমন সেগুলো দিয়ে অ্যাটলিস্ট একটা, যে কোনো একটা মনে রাখবো, আইদার ভাইরাস ঘটিত কোনগুলো আর ব্যাকটেরিয়া ঘটিত কোনগুলো, ঠিক আছে? এরপর আসি ভাইরাস ঘটিত রোগ সমূহ। ভাইরাস ঘটিত রোগ সমূহের মধ্যে আমাদের ডেঙ্গু আছে, হেপাটাইটিস আছে, তারপরে আরো কিছু আছে। তো সেই যে রোগগুলো আছে, জিকা বলো বা যেটাই বলো, তো এই জিনিসগুলো আমরা একটু পড়বো এখানে। সবটুকু ইম্পর্টেন্ট না, বাট হেপাটাইটিস এর যে পার্টটা ওটা বাদ দিবা না, ওটার যে ছকটা আছে সেই ছকটা মাস্ট মাস্ট, মানে ওটা কতটা স্টার দিবে আমি জানি না, বাট ওইটা অনেক ইম্পর্টেন্ট, ওটা পড়বা। এবং ডেঙ্গুর ক্ষেত্রে কোন অ্যান্টিজেন টেস্ট করা হয় বা কোন রোগের ক্ষেত্রে কোন অ্যান্টিজেন টেস্ট করা হয়, কোনটাকে তুষের আগুন বলা হয়, এই যে জিনিসগুলো খুবই ছোট ছোট ইনফরমেশন, বাট ইম্পর্টেন্ট। এখান থেকেও প্রায় 28টা প্রশ্ন এসছে। জ্ঞানমূলক অনুধাবন একটু কম এসছে, বাট এসছে। তারপরে আসি আমরা পরবর্তী আমাদের পার্ট চ্যাপ্টারে, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রথমে গঠন, তারপরে ব্যাকটেরিয়ার জনন, এই এই পার্ট গুলো থেকে, মানে ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব শুরু হওয়ার আগ পর্যন্ত পার্ট থেকে প্রায় 13টার মতো প্রশ্ন আমরা পেয়েছি। এই রেশিওটা কিন্তু, মানে এই যে সমীক্ষণ, মানে যেটা তোমাকে প্রশ্নটা দেখাচ্ছি, এটা হলো 25 থেকে প্রায় 2019 সাল পর্যন্ত এমসিকিউ এর রেশিও। তো আহ, এর মধ্যে থেকে এগুলো কোয়েশ্চেন আমরা পেয়েছি। এরপরে আসে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বের মধ্যে কিছু কমন আছে, যেমন চা ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, চা বা কফি প্রক্রিয়াজাতকরণে, নাইট্রোজেনের ক্ষেত্রে কোন, নাইট্রোজেন সংবন্ধনে কোনগুলো সাহায্য করছে, সেই এই যে কমন জিনিসগুলো যেগুলো আর কি আহ, খুবই, মানে মনে রাখা ইজি, প্লাস হলো যে খুব বেশি একটা টাফ হয় না বা খুব বেশি একটা রেয়ার কেস না, সেই জিনিসগুলো আসে আমাদের এখান থেকে অর্থনৈতিক গুরুত্বে। বেশ কয়েকবার আমাদের প্রশ্ন এসছে। এরপরে তবে আরেকটা জিনিস আছে না, যে আমাদের একটা দেওয়া আছে যে অনেকগুলো রোগ দিয়ে লাস্টে, অর্থনৈতিক গুরুত্ব শেষের দিকে একটা পয়েন্ট আছে, যে এখানে অনেকগুলো রোগের দিয়ে আসে যে কোনটা কোন ব্যাকটেরিয়া করেছে। তো ওই জিনিসটা অতটা ইম্পর্টেন্ট না, ওখান থেকে আমি কখনো কোয়েশ্চেন এইচএসসি তে আসতে দেখিনি, ইভেন মেডিকেলেও আসতে দেখিনি। তো ওইটাও না পড়ো, বাট অ্যাটলিস্ট পয়েন্ট গুলো পড়ে দেখো, হ্যাঁ, ওখানটা ইম্পর্টেন্ট। এরপর আসি ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া পরজীবী আসলে সবই ইম্পর্টেন্ট, এই দেখো আমি সব লিখে রেখেছি। এখানে আসলে বাদ দিবা কি
কোনো বাদ দেওয়ার কিছু নেই, এখানে পার্থক্য যেটা আছে সেটা পড়তে হবে। আর তারপরে হলো বাকি যে জিনিসগুলো, যে এরিথ্রোসাইটোস সাইটোগনিতে কি কি ধাপ আছে, কোন ধাপটা এক্সট্রা আছে হেপাটিক সাইটোগনিতে, বা কোনটাতে এরিথ্রোসাইটিকে কোনটা এক্সট্রা আছে, এই যে জিনিসগুলো। তারপরে হলো যে কোনটাতে বেশি জ্বর আসে বা কতক্ষণ পর পর জ্বর আসে, কি ধরনের লক্ষণ বা কতদিন এদের সুপ্তাবস্থা, এই যে জিনিসগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই খুবই, মানে এটা কত স্টার দিবা সেটাও আমি জানি না। দেখো এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু এই পার্টটা থেকে এসছে, ইভেন ওখানে হাইড্রোকুইনোন, তারপরে আরো কিছু জনক্রম, এক্সট্রা এক্সট্রা অনেক কিছু আছে, মানে ছোট ছোট ইনফরমেশন, বাট ইম্পর্টেন্ট। কোনটার গঠন কিরকম, যেমন ধরো সিগনেট রিং এর গঠনের থেকে কোন একটা প্রশ্ন আসলো, এরকম ধরনের প্রশ্ন আসে। তো এখান থেকে টোটাল মিলিয়ে 15টার মতো জ্ঞানমূলক অনুধাবনও আমরা পেয়েছি, ঠিক আছে। তো এই গেল তো এমসিকিউর হিসাব। এবার আমরা যাব সিকিউতে। তো চলো সিকিউটা দেখা যাক। সিকিউতে আমি এখানে আর তোমার মানে লিখে, মানে কতবার এসছে সেটা আমি আর সামারি করতে পারিনি, আমি জাস্ট লিখে দিয়েছি যে এই এই সাল থেকে আমি পেয়েছি। তো ফার্স্টে যেটা থেকে কোয়েশ্চেন আসে সেটা হলো টি2 ব্যাকটেরিওফাজের গঠন। টি2 ব্যাকটেরিওফাজ খুবই সিম্পল একটা গঠন এবং সবচেয়ে ইজি পার্ট। এটা পয়েন্ট করে করে তোমরা যে কয়টা পয়েন্ট আছে, মানে ধরো জিন 150টা জিন আছে, বা হেডে এটা থাকে, স্পাইক থাকে, বডিতে এরকম থাকে, মাথার মধ্যে হেক্সাগোনাল, বা এই যে জিনিসগুলো, এটা একটু পয়েন্ট করে ছোট, খুবই ছোট চিত্রটা আঁকবা, পয়েন্ট করে লিখবা, বাস অ্যান্সার হয়ে যায় আর নাম্বার চলে আসে। খুব ছোট এবং খুব সিম্পল অ্যান্সার পাওয়া যায়। তো দেখো বেশ কয়েকবার এসছে, 1 2 3 4 5 6, টোটাল 6বার এখান থেকে কোয়েশ্চেন এসছে, 6বার। এরপর লাইটিক চক্র। লাইটিক চক্র কেমন ইম্পর্টেন্ট সেটা কি আমার বলে দিতে হবে? লাইটিক চক্র তো প্রচুর 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 ইম্পর্টেন্ট, এটা মানে সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে। এবার সম্মিলিত 18তেও এখান থেকে একটা উচ্চতর দক্ষতা এসেছিল। উচ্চতর দক্ষতা লাইটিক চক্রটা একটা আমরা দুইটা চক্রের মধ্যে ডিফারেন্ট করে ফেলি, বাট লাইটিকটাই বেশি ইম্পর্টেন্ট, পয়েন্টটা ইম্পর্টেন্ট না হতো। লাইটিকটা খুবই ইজি, শুধু স্টেপ ওয়াইজ জাস্ট 3টা স্টেপ বা 4টা স্টেপ যেটা আছে সেটা সেভাবে মনে রাখবা। এমন না যে হুবহু বইয়ে যা লিখেছে তাই লিখতে হবে, বাট তোমার মেইন যে পারপাস সেটা তুমি লিখতে পারলেই হলো, আর মাঝখানে চিত্রটা মাস্ট, তাহলেই নাম্বার চলে আসে এটাতে। এবার এখানে একটা এক্সট্রা আমি কোয়েশ্চেন দিয়েছি, যে মানে পেয়েছিলাম, আমার কাছে মনে হলো যে এর ভাগের মধ্যে পড়ে না, যে ভাইরাস আসলে কোন রাজ্যের অন্তর্ভুক্ত। একটা একটা দ্বন্দ্ব আছে না, যে ভাইরাস আসলে কোন রাজ্যের অন্তর্ভুক্ত, জীবী বৈশিষ্ট্য জড় বৈশিষ্ট্য দিয়ে ব্যাখ্যা করতে হয়। এটা রাজশাহী বোর্ড 25-এ এসেছিল, আমি প্রশ্নটা পেয়েছিলাম, অন্য কোথাও পাইনি সেভাবে। তো এই জন্য আমি এটা আলাদা করে লিখে দিয়েছি, এই পার্টটা দেখতে পারো, এটা আমি যেহেতু পাইনি তো এটা খেয়াল রাখতে পারো, যেহেতু এখান থেকে একটা কোয়েশ্চেন এসছে। এবার আসি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। আদর্শ ব্যাকটেরিয়ার গঠনও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখানে আহ কি কি আছে এটা মনে রাখা একটু টাফ। হ্যাঁ, যে ব্যাকটেরিয়ার গঠনে কি কি ধরনের প্রোটিন আছে, বা মেসোজোম কি, মেসোজোম কি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় আসে, তখন আমি মনে করতে পারতাম না মেসোজোমটা কি কাজ ছিল, বা পিলি কি, পিলি কি দিয়ে গঠিত হয়, পিলিন নামক প্রোটিন, বা এই যে জিনিসগুলো, এই পার্টটা থেকে এমসিকিউ আসে, আমরা ব্যাকটেরিয়ার এমসিকিউ এর মধ্যে দেখেছি। আবার এখান থেকে এটা কিন্তু প্রয়োগেও আসে, তখনও কিন্তু চিত্র দিতে হবে। এই চ্যাপ্টারে কিন্তু চিত্র মাস্ট, চিত্র না দিলে নাম্বার আসবে না। আর আহ, অন্য যে কোনো প্রশ্ন যাই লিখো না কেন বায়োলজির ক্ষেত্রে যেটা মাস্ট সেটা হলো চিত্র। চিত্র যত দিবা তত বেশি ভালো, বাট চিত্র ভুল হলে আবার নাম্বার কাটা খায়। বাট এইটাতে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলি, 25-এর পরীক্ষা যখন আমি দিচ্ছি তখন বোটানি পরীক্ষার লাস্টে মনে হয় আমি এরিথ্রোসাইটিক সাইটোগনি আসছিল আমাদের, তো আমি ওটা লিখতেছিলাম, বাট আমার টার্গেট ছিল যে মেবি আমার পেজ আর নেওয়ার টাইম ছিল না এরকম কিছু। তা আমি লাস্টে কোনো মতে চিত্রটা আঁকার, আমার টার্গেট ছিল যে আর কিছু লিখি না লিখে আমি চিত্রটা আঁকা শেষ করবো, চিত্র যেন পারফেক্ট হয়। সো চিত্র পারফেক্ট ছিল, এই জন্য আমার হয়তো নাম্বারও আলহামদুলিল্লাহ ভালোই আসছিল, মেবি 193 or 4 আসছিল আমার ওভারঅল, খেয়াল নাই, বাট আমি হাইয়েস্ট পাইছিলাম আর কি বায়োলজিতে। তো এটাই আর কি, মানে চিত্র আমি দিতে পারছি। আমি যে কোনো প্রশ্ন, আমি যদি কোনো প্রশ্ন বাদও রেখে আসছি, রেখে মনে হয় না আসছি, তারপরে মানে যদি ধরো কোনো অ্যান্সার ভুল হয়েছে বা কম হয়েছে লেখা, কিন্তু আমি চিত্র শিখ দিছি, যার কারণে ধরো আমার নাম্বারটা ভালো আসছে অন্যদের থেকে, বা মোটামুটি ভালো আসছে আর কি। 194 বা 3 আমি এরকম পাইছি, খারাপ না একেবারে। ব্যাকটেরিয়ার গুরুত্ব, কারণ আমার অবজেক্টিভ ভুল গেছিল। এরপর আসি আমাদের ব্যাকটেরিয়ার গুরুত্ব। ব্যাকটেরিয়ার গুরুত্বতে আমরা এটা আমাদের প্রয়োগে আসেই না, এটা উচ্চতর দক্ষতাতেই বেশ কয়েকবার এসছে। এটা ইম্পর্টেন্ট, এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, বাট 23 সালে কিন্তু বেশ কয়েকবার এসছে, 19 সালে আসছে, 16 সালে এসছে। ব্যাকটেরিয়ার গুরুত্বটা পড়বে, অর্থনৈতিক গুরুত্ব যেটা,
সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব বলতে আমরা যেটা দেখি যে অনেক সময় গুরুত্ব বলতে শুধু ভালো উপকারিতা উপকারিতা লিখে দেয়। নো, ব্যাকটেরিয়ার গুরুত্ব, যে কোনো গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব যদি বলে দেয় তাহলে তো অপকারিতা উপকারিতা লিখতেই হবে, আর যদি গুরুত্ব বলে সেক্ষেত্রেও উপকারিতা উপকারিতা দুইটাই দেখাতে হবে, ঠিক আছে। এরপর আসি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটা এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই যে ঢাকা বোর্ড 25 বললাম না, এরিথ্রোসাইটিক সাইজোগনি এসেছিল আমাদের। সো এই তো এথোসাইটিক সাইটোগনি, এটা বেশ কয়েকবার এসছে, ইভেন সম্মিলিত বোর্ড 18তেও এটা প্রয়োগে এসেছিল। আর অনুধাবন বলছি, উচ্চতর দক্ষতাতেও 2বার আমরা প্রশ্ন দেখেছি উচ্চতর দক্ষতায়। এবার হেপাটাইটিক সাইজোগনি, হেপাটাইটিক সাইজোগনিটা একটু কম আসে, এটা সত্যি। হেপাটাইটিস সাইজোগনিটা কম আসার কারণটা হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেনটা এভাবে করে যে ধরো রক্তশূন্যতায় ভুগছে, এবার রক্তশূন্যতায় ভুগছে কেন, মেইনলি তো হেপাটাইটিস সাইজোগনিতে, কিন্তু আবার অনেক সময় এই প্রশ্নটাতে আমি রাজশাহী বোর্ড এটা পেয়েছিলাম যে সম্ভবত ওর যকৃতে কোনো সমস্যা হচ্ছে বা এই ধরনের কিছু, তখন আমি দেখলাম যেটা হেপাটাইটিস সাইজোগনি আসে, তখন এটা ডিফারেন্ট ছিল আর কি। নর্মালি যেভাবে দেয় সেভাবে আসে না। তো হেপাটাইটিস সাইজোগনিটাও তোমরা স্কিপ করো না, স্কিপ কোনোটাই করা উচিত না। এখানে এই চ্যাপ্টারে মোটামুটি ভাবে সবই পড়ে যাওয়া উচিত, কারণ ইম্পর্টেন্ট, সবটাই ইম্পর্টেন্ট। আর দেখবা যে কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে আমি অ্যান্সার করলে ইজিলি অ্যান্সার করতে পারছি, আমার সলিড নাম্বার আসতেছে। তো সেই চ্যাপ্টারগুলো কোনোভাবে যেন আমরা মিস না করি। আবার আসে মশকের জীবনচক্র বা মশকের দেহে। মশকের দেহে কিছু হয়, আবার মানুষের দেহের একটা পার্ট থাকে। সো এই যে জীবন চক্রটা সেইটা এসছে, যেমন সিলেট বোর্ড 25-এ এসছে, বরিশাল বোর্ড 25-এও এসছে, 2বারই 25 সালে এটা এসছে, তাও আবার উচ্চতর দক্ষতাতে। আর চট্টগ্রাম বোর্ড 2017-তে একবার এসেছিল। তারপর আসে আমরা জনক্রমে, জনক্রমটা খুবই ছোট, খুব বেশি অনেক আগে এসছে, 22-এ 2বার এসছে, 19-এ এসছে, আসতে পারে। জনক্রমটা ওই যে সাইকেলটা যেটা আছে ওইটা দিতে পারলে আর কি, তারপর 2-4টা লাইন লিখে দিলে আর কিছু লাগে না। জনক্রম কিন্তু খুবই ছোট, এই জন্য এটা যদি উচ্চতর দক্ষতায় কখনো চলেও আসে বলবো যে আহা আমি তো লাকি, কারণ খুব কম লেখা। চিত্রটা ঠিক মতো দিতে পারলে, একটু কথা দিয়ে বুঝাতে পারলেই হয়। চিত্র যেটা থাকে আমি মেবি বুঝাতে পারছি, রেখচিত্র একটা আছে আমাদের বই। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব একবারই এসছে 25 সালে। দেখো 25 সালে বেশ কিছু এক্সট্রা প্রশ্ন পেয়েছি আমি, যার কারণে 25 সালে আমি না আলাদা করে লিখে রাখছি, কারণ আমি নিজেও 25 সালে যখন পরীক্ষা দিচ্ছি আমি দেখছিলাম একটু আলাদা হয়েছে অন্য বোর্ড গুলোতে। ঢাকা বোর্ডে ইজি হয়েছিল, বাট একটু মানে এই ধরনের প্রশ্ন আগে আমি দেখি নাই, আমার অ্যানালাইসিস দেখে নাই। এবার আসি ম্যালেরিয়া প্রতিরোধ আর প্রতিকার। আমাদের আসলে মশাকে কিভাবে প্রতিরোধ করতে হয়, কি প্রতিরোধী কি শেষ উপায়, বা এটাই কি একমাত্র উপায় কিনা। তো এই একই টাইপ প্রশ্ন অনেকগুলো বোর্ডে আসছে, 3টা বোর্ডে আসছে। এরপর ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি বা দ্বিভাজন, এটা দেখলাম চট্টগ্রাম বোর্ড 25-এ আসছে। এটা খুবই ছোট খুবই সিম্পল, বাট চিত্র দিয়ে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে যেতে হবে যে কেন কি হচ্ছে, টার্গার প্রেশারের কারণে যে ভেঙে যায় একটা সময়, এই জিনিসটা মেনশন করতে হবে। আর ম্যালেরিয়া জ্বরের লক্ষণ, এটা আসলে আমি জীবনে পারতাম না যদিও, কারণ এটা আমি কখনো মনে রাখতে পারতাম না, 2-1টা বাদে। তো এটা সিলেট বোর্ডে আসছিল। এখন সিলেট বোর্ডে রেজাল্ট খারাপ হয়েছিল না কি একটা হয়েছিল না, তো এটা এখন কারণ আমি বুঝি যে এরা তো অনেক, যেমন কুমিল্লা বোর্ডে বায়োলজি প্রশ্ন খুবই জঘন্য হয়েছিল 25-এ। তো এরকম অনেক বোর্ডে করতে পারে। অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আপু কিভাবে পড়বো বা বাদ দিব কিনা, আমি আমি তো নিজে স্বস্তি পাইতাম না, কোনো কিছু বাদ দিলে আমার মনে হতো ওইটাই পরীক্ষা আসবে। তো এটা সত্যি, আবার ওটাই চলে আসতো, তারপর দেখা যেত আমি বাস খাইছি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে আমি কমপ্লিট করে গেছি, যাতে করে আমার কোনোদিন বাস না খাওয়া লাগে। এরপর পড়ে যাওয়ার পর বাস খেলে সেটা অন্যরকম, বাট না পড়ে বাস খাওয়া সেটা আরেক রকম হয়। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 4। এরপরে আমরা দেখি কোন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আসা যায়। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।